প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি এই কোভিড-19 পরিস্থিতিতে তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ওমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিব। ইতিমধ্যে ইতিহাস দ্বিতীয় পত্রের আরও দুটো ক্লাস হয়েছে। আশা করি তোমরা ওই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছো। আমি ইতিমধ্যে যেই দুটো ক্লাস হয়েছে সেটি হচ্ছে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের টপিকস হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব, যার ইংরেজি শব্দ হচ্ছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, 1789 সালের 14 জুলাই পৃথিবীর ইতিহাসে প্রথম বিপ্লব ফ্রান্সে সংগঠিত হয়। আমরা আজকের ক্লাসে আলোচনায় কেন এই ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল, এই বিপ্লব হওয়ার পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক অবস্থাটা কেমন ছিল, ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এই অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং সর্বসাকুল্যে সকল পরিস্থিতি কি ধরনের ভূমিকা রেখেছিল এই বিপ্লব সংগঠনে, সেই আলোচনায় যাব। 1789 সালের 14 জুলাই যে ফরাসি বিপ্লব হয় তা কোনো আকস্মিক ঘটনা ছিল না। দীর্ঘদিনের বিভিন্ন ধরনের অবস্থার প্রেক্ষিতে এই বিপ্লবের চূড়ান্তভাবে এই সময়ে বিপ্লবটা সংগঠিত হয়। তো বিপ্লব, প্রথমে বুঝতে বিপ্লব কি? বিপ্লব হচ্ছে পরিবর্তন। কেমন পরিবর্তন? আমূল পরিবর্তন। 1789 সালের 14 জুলাইয়ের পূর্বে ফ্রান্স ছিল একটি সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার রাষ্ট্র এবং ফ্রান্স ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের অধীন। যখন এই বিপ্লবটা হয় তখন ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। তিনি হচ্ছেন বুরবু রাজবংশের রাজা। তার পূর্বে পঞ্চদশ লুই, তারও পূর্বে চতুর্দশ লুই। এই দীর্ঘ 100 বছরের আগের সময় থেকে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। তো আমরা প্রথমেই আলোচনায় ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল বিপ্লব পূর্ববর্তী। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক অবস্থা। এই টপিকসটা তোমাদের ইম্পর্টেন্ট। সৃজনশীল প্রশ্ন প্রণয়নে তোমাদের থাকবে যে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল। জ্ঞান অনুধাবন কিংবা প্রয়োগমূলক কোয়েশ্চেনে এই জায়গাটা থাকতে পারে তোমাদের। তো আমরা প্রথমে আলোচনা করব এই 1789 সালের 14 জুলাইয়ের পূর্বে ফরাসি সমাজ ব্যবস্থা কেমন ছিল। মূলত এই ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল সেই আলোচনায় প্রথমে হচ্ছে 3টি সম্প্রদায় বিভক্ত ছিল: যাজক, অভিজাত এবং হচ্ছে তৃতীয় সম্প্রদায়। ফরাসি সমাজে 3টি শ্রেণী লক্ষ্য করা যায় বিপ্লব পূর্ববর্তী সময়ে। একটি হচ্ছে যাজক, একটি হচ্ছে অভিজাত, একটি হচ্ছে তৃতীয় সম্প্রদায়। এই যাজক সম্প্রদায়কে বলা হয় ফার্স্ট এস্টেট, অভিজাতদেরকে বলা হচ্ছে সেকেন্ড এস্টেট এবং তৃতীয় সম্প্রদায়কে বলা হচ্ছে থার্ড এস্টেট।
যাজক যাজক কারা তাদের সম্পর্কে আমরা জানবো। যাজকের ইংরেজি শব্দ হচ্ছে দ্য ক্লার্জি। এই ক্লার্জি এদের মধ্যে আবার ক্লাসিফিকেশন ছিল। সর্বোচ্চ যারা রাষ্ট্রের যাজক হচ্ছে যারা ধর্মীয় কর্ম সম্পাদন করে, সর্বোচ্চ গির্জার দায়িত্বে যারা ছিলেন, এই যাজকদের মধ্যে আবার ক্লাসিফিকেশন ছিল। সর্বোচ্চ পর্যায়ের যে যাজক তাকে বলা হচ্ছে বিশপ, এবং আরও বিভিন্ন ধরনের যাজক সম্প্রদায়ের মধ্যে ক্লাসিফিকেশন ছিল, সেটা হচ্ছে কোর এবং ভিক্রি, যারা আর একটু নিম্নমানের ছিলেন। অভিজাতদের মধ্যেও ক্লাসিফিকেশন ছিল, সেনা, নৌ, আমলা, এরকম করে বিভক্তি ছিল। আর তৃতীয় সম্প্রদায় ছিল হচ্ছে রাষ্ট্রের অন্যান্য জনসাধারণ, অর্থাৎ যাজক এবং অভিজাত ছাড়া, ক্লার্জি এবং নোবেলিটি ছাড়া রাষ্ট্রের অন্য যত জনসাধারণ আছে, কৃষক, শ্রমিক, বুর্জুয়া, তারপর হচ্ছে শিক্ষক, বণিক থেকে শুরু করে অল ক্লাস অফ পিপল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্তি ছিল। এই 1789 সালের 14 জুলাইয়ের পূর্বে ফ্রান্সের টোটাল জনসংখ্যার 96% ছিল এই তৃতীয় সম্প্রদায়ের জনসাধারণ, আর এই দুই শ্রেণীর লোক ছিল মাত্র 4%, অর্থাৎ 4 ভাগ ছিল যাজক এবং অভিজাত সম্প্রদায়, আর তৃতীয় সম্প্রদায়ের লোক হচ্ছে 96 ভাগ। এই 96 ভাগ লোক এই প্রথম 2 ভাগ লোক দ্বারা শোষিত এবং নির্যাতিত হতো, শাসিত হতো। এজন্য এই 2 ভাগের লোককে বলা হচ্ছে প্রিভিলেজড, যার বাংলা হচ্ছে অধিকার না বলে আমরা বলবো সুবিধাপ্রাপ্ত গোষ্ঠী, এই 2 সম্প্রদায়। আর এই তৃতীয় সম্প্রদায়কে বলা হচ্ছে নন প্রিভিলাইজড, অধিকারহীন। তাহলে আমার এই সামাজিক অবস্থার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে যাজক এবং অভিজাতরা এরা সুবিধাপ্রাপ্ত বা প্রিভিলেজড গ্রুপে ছিল, আর তৃতীয় সম্প্রদায় ছিল নন প্রিভিলেজড বা অধিকারহীন। টোটাল রাষ্ট্রের জনসংখ্যার 96 ভাগ এরা হলেও তাদের কাছে রাষ্ট্রীয় সম্পত্তি এবং রাষ্ট্রীয় যেই ব্যবস্থাপনার সকল ক্ষমতা ছিল প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের কাছে, ফার্স্ট এবং সেকেন্ড এস্টেটের কাছে, এবং তারা তৃতীয় সম্প্রদায়কে শোষণ, শাসন এবং নির্যাতন করত। তো এই হচ্ছে একটা চিত্র। এর মধ্যে আমরা পরবর্তী আলোচনায় যাব, সেটা হচ্ছে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা দেখব। অষ্টাদশ শতকে আমরা দেখতে পাচ্ছি যে আমি প্রথমেই বলে নিয়েছি, ফ্রেঞ্চ রেভলিউশন 1789 14 জুলাই সংগঠিত হয়, কিন্তু আমরা আলোচনায় আছি যে এই সময়ের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। ফ্রান্স ওই সময় একটি কৃষি নির্ভর দেশ ছিল, অর্থাৎ রাজা তার রাজকোষাগার পরিচালনার জন্য রাজকোষাগারের যে অর্থ বা রাজ্য পরিচালনার যে অর্থ, তার সবটাই কৃষি সেক্টর বা কৃষি খাত থেকে সংগ্রহ করতেন। এবং এই ফ্রান্সের তখন রাজার মানে অর্থ সংগ্রহের একমাত্র উৎস ছিল কর, ট্যাক্স করারূপ করা ছাড়া আর কোনো কিছুই ছিল না। তো আমরা এখন দেখব যে কি ধরনের কর ছিল। সাধারণত 2 ধরনের কর প্রচলিত ছিল। ক হচ্ছে প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ করে কি ছিল?
টেইল, তারপর ছিল হচ্ছে ক্যাপিটেশন, দেখা যায় ভিংটিএম, টেইল, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। কারণ রাজার রাষ্ট্র পরিচালনার জন্য কর প্রদান ছাড়া আর কোনো অর্থ সংগ্রহের কোনো উৎস ছিল না। তো এই অষ্টাদশ শতাব্দী যেহেতু ফ্রান্স কৃষি নির্ভর ছিল, কৃষিভিত্তিক ফ্রান্সের প্রত্যক্ষ করগুলো কি ছিল? টেইল, সেটা হচ্ছে আয়কর। ক্যাপিটেশন, এটা হচ্ছে উৎপাদন ভিত্তিক কর। এবং হচ্ছে ভিংটিএম, ভিংটিএমটা হচ্ছে কি? স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর প্রদেয় কর। এই হচ্ছে এই তিনটা প্রত্যক্ষ কর ছিল। এখন আমরা পরোক্ষ করগুলো কি ছিল সেটা আমরা দেখব। তোমরা এই করগুলোর নাম মুখস্থ করবে, এগুলো জ্ঞানমূলক বা নৈর্বাচনিক অংশে এই করগুলো থেকে থাকবে। যেমন ভিংটিএম কি ধরনের কর বা টেইল কি ধরনের কর। এখন হচ্ছে আমরা আলোচনা করব পরোক্ষ কর কি ছিল। পরোক্ষ করগুলো ছিল, এক নম্বরেই হচ্ছে গ্যাভেল। গ্যাভেল, দুই নম্বরে হচ্ছে করভি, তিন নম্বরে হচ্ছে বানালিতে, এই করগুলো ছিল পরোক্ষ কর। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাভেল, এই করটা হচ্ছে লবণ কর। ফ্রান্সে ওই সময়ে এমন একটা পরিস্থিতি বিরাজমান ছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে লবণ কর। এই গ্যাভেলটা, এই লবণ কর মানে শিশু থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী সকল নাগরিককে নির্দিষ্ট পরিমাণে লবণ ক্রয় করতে হতো। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের যে অর্থনৈতিক অবস্থায় যে পরোক্ষ কর ছিল, এই গ্যাবেলটা ছিল খুবই মারাত্মক। তারপর হচ্ছে করভি, এই করভিটা হচ্ছে বিনা পারিশ্রমিকে কৃষক সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সামন্ত প্রভুর জমিতে বিনা পারিশ্রমিকে সে শ্রম দিবে, এরকম একটা করের প্রচলিত ছিল। তারপর হচ্ছে বানালিতে, এই করটা হচ্ছে সামন্ত প্রভুদের কৃষিজ যন্ত্রপাতি কৃষক বাধ্যতামূলকভাবে সে ব্যবহার করবে এবং সে তার উৎপাদিত ফসলের 1/10 মানে 1/10 এই সামন্ত প্রভুকে দিতে বাধ্য থাকবে। এই ধরনের একটা অসাম্য ব্যবস্থাপনা ফ্রান্সে বিরাজমান ছিল। দুই নম্বরে এছাড়াও আরেকটা কর ছিল, সেটা হচ্ছে টাইদ। টাইদ হচ্ছে ধর্মীয় কর। অন্য আরেকটি কর, এটা হচ্ছে ধর্মীয় কর। গির্জাকে দিতে হতো। মজার বিষয় হচ্ছে অষ্টাদশ শতাব্দীর ফ্রান্স, তাদের যে কর যে ব্যবস্থা, কর সিস্টেম, এটা একমাত্র কৃষকদেরকেই বহন করতে হতো। অর্থাৎ আমি যে প্রথমে আলোচনা করেছি সামাজিক অবস্থার ব্যাপার, সেখানে থার্ড স্টেটের লোকেরাই এই করের বোঝা বহন করত। কিন্তু রাষ্ট্রের যে প্রথম এবং দ্বিতীয় স্টেটে যারা আছে, যাজক অভিজাত, তারা এই করগুলো দিতে বাধ্য ছিল না। যার জন্য দীর্ঘদিন ধরে শত বছর ধরে কৃষকদের মধ্যে, তৃতীয় সম্প্রদায়ের শ্রমিক, বুর্জুয়া, বণিক, তাদের মধ্যে একটা চাপা অসন্তোষ
বিরাজমান ছিল এবং এটা এর ক্ষেত্র ধীরে ধীরে প্রস্তুত হওয়া শুরু হয়েছিল। এখন আমরা আলোচনা করব যে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের রাজনৈতিক অবস্থা। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিপ্লবটা হয় এই সময়ে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে। তখন রাজা ছিলেন বুরবু রাজবংশের রাজা 16তম লুই, 16th লুই। বাংলায় লিখি। এই 16তম লুই, তার সময়ে বিপ্লবটা হয় চূড়ান্তভাবে, কিন্তু বিপ্লব হওয়ার ক্ষেত্র কিন্তু শত বছর আগে থেকেই প্রস্তুত হয়েছিল। সেই রকমের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ফ্রান্সে। সেটা মূলত বুরবু রাজবংশের রাজা 14 লুই, তার ছেলে 15তম লুই, তার ছেলে 16তম লুই। চতুর্দশ লুই ক্ষমতায় আসেন 1643 থেকে 1715 থেকে 1774, এবং ষোড়শ লুই 1774 থেকে 1789। এরা সবাই বুরবু রাজবংশের রাজা। এই চতুর্দশ লুই থেকেই মূলত বিপ্লবের ক্ষেত্রগুলো প্রস্তুত হওয়া শুরু হয়। এই রাজা যারা এসেছেন বংশ পরম্পরায় রাজতন্ত্রের, ফ্রান্স তখন রাজতন্ত্র বিরাজমান ছিল ফ্রান্সে। এই চতুর্দশ লুই সে এতটাই স্বৈরাচারী ছিলেন, সে নিজেকে বলতেন আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমি রাষ্ট্র। মানে কেমন স্বৈরাচারী মনোভাবের হলে এই কথাটা বলা সম্ভব? তার বিখ্যাত একটা উক্তি, আই অ্যাম দ্য স্টেট। তার উক্তি যেমন তোমাদের নির্বাচনী কিংবা জ্ঞানমূলক কোয়েশ্চেন থাকবে যে আই এম দ্য স্টেট, এই উক্তিটি কার? এটা হচ্ছে চতুর্দশ লুইয়ের, 14তম লুই, বাংলায় বললে আরো করে 14th লুই। সে 1643 থেকে 1715 এই সময় ফ্রান্সের রাজা ছিলেন। 2 নম্বরে হচ্ছে 15তম লুই। তার বিখ্যাত উক্তি কি? সে বলতেছে যে, তার উক্তি হচ্ছে এ কিং ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ কন্ডাক্ট অনলি টু গড। আসবে এই উক্তিটা করেছেন 15তম লুই তার সময়ে। অর্থাৎ এ কিং ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ কন্ডাক্ট অনলি টু গড, অর্থাৎ একজন রাজা তার কর্মের জন্য কেবলমাত্র স্রষ্টার নিকট দায়বদ্ধ। অর্থাৎ জনগণ যে রাজা হিসেবে তাকে মান্য করছে বলেই সে রাজা, কিংবা তার কর্তব্য তার দায়িত্ববোধের জন্য সে জনগণের কাছে দায়বদ্ধ, এটা সে মানতে রাজি না। ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক অবস্থা যখন খুব জনসাধারণের শোষণ এবং শাসনের ব্যবস্থা প্রচলিত ছিল ওই সময়, ঠিক এই সময় এই বিভিন্ন সময় রাজারা এসে এই ধরনের উক্তি করেছেন এবং তাদের অদূরদর্শী অ্যাক্টিভিটিস ছিল। এর মধ্যে সবচেয়ে চরম স্বৈরাচারী মনোভাবের যে রাজারা, তার মধ্যে 15তম লুই, তার সময়ে 1740 থেকে 48 এই সময়ে অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ হয়।
এই 8 বছর ব্যাপী ইউরোপের একটি দেশ, জার্মানির পাশেই, জার্মান এবং ফ্রান্সের কাছাকাছি, জার্মানির পাশে, সেই অস্ট্রিয়ার কে উত্তরাধিকারী হিসেবে বসবে সেজন্য ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 8 বছর ব্যাপী এই যুদ্ধটা হয়। এই যুদ্ধে এই যুদ্ধটা 1740 থেকে 48, মানে পঞ্চদশ লুই তখন ক্ষমতায় ছিলেন। মানে ফ্রান্স চেয়েছিল তার মনোনীত একজন যুবরাজকে উত্তরাধিকারী হিসেবে বসাবে, ব্রিটেন চেয়েছে ব্রিটেনের মনোনীত। এই নিয়ে ব্রিটেনের সাথে যুদ্ধ হয় এবং ফ্রান্স হেরে যায় মারাত্মকভাবে। এবং 1756 থেকে 1763 এই সময়ে আরেকটি যুদ্ধ হয় ইংল্যান্ডের সাথে, সেটাকে বলা হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। 7 বছর ছিল। তোমরা লক্ষ্য করো, এই যুদ্ধটা ছিল 8 বছর আর এই যুদ্ধটা হচ্ছে 7 বছর, এই জন্য এটাকে বলা হয় সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। এই দুইটা যুদ্ধে ফ্রান্স পুরোপুরিভাবে হেরে যায় এবং এই হারার কারণে ফ্রান্সের যে উপনিবেশ ছিল ভারতীয় উপমহাদেশ এবং হচ্ছে কানাডায়, এই উপনিবেশগুলো ফ্রান্স হারায়। স্বাভাবিকভাবেই আমরা ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা দেখে এসেছি। ওই সময়ের ফ্রান্স টোটালি কর নির্ভর একটি দেশ ছিল। আর উপনিবেশিক স্থাপন থেকে যেই ধরনের অর্থ আসতো সেই উপনিবেশগুলো ফ্রান্স হারাচ্ছে। তো এই দুইটা বৃহৎ যুদ্ধের পরপরই 1774 সালে যখন 16তম লুই ক্ষমতায় আসে, তখন ফ্রান্স আরেকটি যুদ্ধের দিকে ধাবিত হয়। সেটা হচ্ছে 1776 সালে 4ই জুলাই, যখন আমেরিকা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয় ব্রিটেনের বিরুদ্ধে। ফ্রান্স যেহেতু এই দুইটা যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল, সেজন্য যখন 1776 সালে 4ই জুলাই যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে, তখন ফ্রান্স এই ইউএসএকে সরাসরি সাহায্য করেছিল। এমনিতেই আগের যুদ্ধগুলোতে হেরে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল এবং ভঙ্গুর হয়েছে। রাজা ঋণ ভারে জর্জরিত হয়েছে। তার মধ্যে এই সময় এসে 16তম লুই তার অদূরদর্শিতার কারণে এবং তাদের ভিতরে একটা ক্ষোভ ছিল যে ব্রিটেনের সাথে আগের দুইটা যুদ্ধে হেরেছে, এই যুদ্ধে এই জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি সহযোগিতা করেছে ফ্রান্স। এমনিতেই রাজা রাজকোষ শূন্য, রাজা ঋণভারে জর্জরিত, তার মধ্যে হচ্ছে আবার যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই ধরনের একটা অবস্থা, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা যখন বিরাজমান ছিল ফ্রান্সে, তখনই ফরাসি জনসাধারণকে যুক্তিবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ফিলোসোফারের আগমন ঘটেছে, অর্থাৎ দার্শনিকের। এখন আমরা দেখব যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কি ছিল। এখন আলোচনা হচ্ছে যে দার্শনিকদের অবদান। যখন ফ্রান্সে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটা চরম অসাম্য অবস্থা বিরাজ করছিল, ঠিক সেই সময় ফ্রান্সে বিভিন্ন ধরনের দার্শনিকদের আগমন ঘটেছে। তারা তাদের বুদ্ধিদীপ্ত লেখনী দ্বারা জনসাধারণকে তাদের অধিকার, তারা যে শোষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এই ধরনের যুক্তিবোধ দ্বারা লেখনীর যুক্তিবোধ দ্বারা উদ্বুদ্ধ করেছে। তো প্রথমেই আমরা দেখব মন্টেস্কু। মন্টেস্কু 1689 থেকে
উনানব্বই থেকে 1755 এই সময়ে মন্টেস্কুর আবির্ভাব ঘটেছে, অর্থাৎ সপ্তদশ শতকের শেষ দিক থেকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ের চেয়ে একটু বেশি পর্যন্ত মন্টেস্কু ছিলেন ফ্রান্সে একজন ফরাসি দার্শনিক। তিনি একটা সামন্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। এখানে বলে রাখি, তখন ফ্রান্স ছিল একটি সামন্ত প্রথাভিত্তিক সামন্তভিত্তিক একটি রাষ্ট্র। এই ফ্রান্সের সামন্ত কারা, আমাদের দেশে জমিদার সিস্টেম যেমন ছিল, জমিদার আর কি, হ্যাঁ, ফ্রান্সে ছিল এই সামন্ত প্রথা, এক কথা জমিদারদের মতো। তো এই মন্টেস্কু সামন্ত পরিবারে জন্ম হলেও সে তার লেখনী দ্বারা সামন্তদের যে সামন্তরা যে শোষণ শাসন করতেছে সেই অচলায়তনকে হিট করেছেন। তিনি বলেন যে যুক্তিবাদী মনন দ্বারা ফ্রান্সের সমাজ এবং শাসন ব্যবস্থা বিশ্লেষিত হবে, এবং তিনি কিছু বই লিখেন। তার বইগুলো কি, এই বইগুলো তোমরা শিখবে, এগুলা থেকে নৈর্বচনিক অংশে থাকে বইগুলোর নাম কিংবা এটার লেখককে এরকম করে। তো তার বিখ্যাত বই হচ্ছে দি পার্সিয়ান লেটার্স, তারপর হচ্ছে দি গ্রেটনেস অ্যান্ড ডিকেডনেস অব দ্য রোমান্স। এবং হচ্ছে এটা একটা বই এবং এটা একটা বই, তার বিখ্যাত বই দ্য স্পিরিট অফ লজ। এই বইটা হচ্ছে মন্টেস্কুর জীবনের বিখ্যাত বই। সে 3টা বই লিখেছে, দি পার্সিয়ান লেটার্স, দ্য গ্রেটনেস অ্যান্ড ডিকেডনেস অফ দ্য রোমান্স এবং দ্য স্পিরিট অফ লজ। এটা হচ্ছে তার বিখ্যাত বই, মন্টেস্কু রচিত। সে তার এই স্পিরিট অফ লজে তিনি প্রচলিত সমাজ এবং রাষ্ট্রের যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে উন্মোচিত করেছেন, এবং তিনি উন্মোচিত করেই শেষ করেন নাই। তিনি তার এই গ্রন্থে বলেছেন এগুলা থেকে কিভাবে এই ত্রুটিগুলো সংশোধন করা যায়, ত্রুটিগুলো থেকে সেই পথও তিনি দেখিয়েছেন। তো এই গ্রন্থে তার প্রধান তিনি দুইটি মতবাদের কথা বলেছেন। প্রথমত হচ্ছে কোনো দেশে কি ধরনের আইন ও সংগঠন থাকবে তা নির্ভর করবে সে দেশের প্রাকৃতিক পরিবেশ এবং প্রথার উপর, এই স্পিরিট অফ লজে বলেছেন। এবং বলেছেন যে অর্থাৎ রাষ্ট্র ও সমাজের পশ্চাতে যে নিয়ম শৃঙ্খলাগুলো কাজ করে তা শুধু আবিষ্কার করলেই চলবে না, তা প্রয়োজন বোধে তাকে সংস্কারও করতে হবে। এটা হচ্ছে এই বইয়ের প্রথম একটা দিক নির্দেশনা। আর দ্বিতীয় দিক নির্দেশনা হচ্ছে কি, দি সেপারেশন অফ পাওয়ার্স, যেটার জন্য মন্টেস্কু ইতিহাসে খুবই বিখ্যাত। অর্থাৎ এই মন্টেস্কু তার দি সেপারেশন অফ পাওয়ার্স, বাংলা হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। মন্টেস্কু বলেন তার এই দি স্পিরিট অফ লজ গ্রন্থে যে জনগণ যাতে ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে সেজন্য রাষ্ট্র ক্ষমতাগুলো বিভক্ত করা দরকার। অর্থাৎ রাষ্ট্রের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টা অঙ্গ যদি একই ব্যক্তির হাতে থাকে তাহলে জনসাধারণ তাদের ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে না, যেহেতু ওই সময় ফ্রান্সে রাজার হাতে এই সবগুলো ক্ষমতা ছিল। আর তাই তিনি বলেন কি, যে তার এই লেখনীর মাধ্যমে যে এই আইন, শাসন এবং বিচার বিভাগ বিভক্ত করে এগুলো মানে রাষ্ট্রের নাগরিকরা যাতে ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে সেজন্য এগুলাকে বিভক্ত করা দরকার। এই 2টা মতবাদ তিনি তার বইয়ে দেখান। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখব ভলতেয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যখন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে খুব নাজুক পরিস্থিতি ফ্রান্সে বিরাজমান ছিল, তখনই বিভিন্ন দার্শনিক তাদের লেখনী দ্বারা জনসাধারণকে উজ্জীবিত করেছেন। আমরা ভলতেয়ারকে দেখব, ভলতেয়ার কি বলেছেন। ভলতেয়ার তিনি ক্ষমতায় ছিলেন 1694 থেকে 1778, মানে এই সময়ে তিনি
ফ্রান্সে ছিলেন, ফ্রান্সের একজন ফরাসি দার্শনিক। তিনি হচ্ছেন মানে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক লেখনী দ্বারা গির্জা এবং যাজকদের ব্যাপারে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে গির্জাগুলো হচ্ছে দুর্নীতি এবং কুসংস্কারের মূল কেন্দ্র, এবং এই ধরনের কথা দ্বারা ফরাসি জনসাধারণকে তিনি গির্জা এবং যাজকদের প্রতি তাদের যে আস্থা ছিল সে আস্থার ভিত দুর্বল করে দিয়েছেন। তিনি বলেছেন যে ইতিহাস কেবল সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী নয়, ইতিহাস সভ্যতা ও সমাজ বিবর্তনের চিত্র ইতিহাসে পাওয়া যায়। বিখ্যাত কথা ইতিহাস নিয়ে। এবং তিনি আরো বলেন ইতিহাসে পাওয়া যায় কি, যে অতীতের আলোকে বর্তমানকে যাচাই করার হাতিয়ার হলো ইতিহাস। অর্থাৎ ইতিহাস থেকেই অতীত কেমন ছিল এবং বর্তমানকে জাস্টিফাই করা যাবে, কালকের আমি আর আজকের আমি কেমন। তো তিনি তার লেখনী দ্বারা তিনি ফরাসি যে গির্জা এবং হচ্ছে ফরাসি যে যাজক ছিল তাদের দুর্নীতি, তাদের কুসংস্কারের বিরুদ্ধে তিনি তার লেখনীতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেছিলেন। থার্ড হচ্ছে রসু। আচ্ছা, ভলতেয়ারের ব্যাপারে ভুলে গেছি। ভলতেয়ার হচ্ছে তিনি হচ্ছেন জ্ঞানদীপ্ত যুগের, অর্থাৎ এই দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক ভলতেয়ার। তো তৃতীয়ত হচ্ছে রুশু হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তাকে বলা হচ্ছে চিফ প্রফেট অব দ্য রেভলিউশন, ইতিহাসবেত্তারা বলেছেন তাকে। এখন এই রুশু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 1712 থেকে 1778 এই সময় রুশুর আগমন। এই সময় রুশুর জন্ম সুইজারল্যান্ডে, এবং রুশু সুইজারল্যান্ড থেকে সে ফ্রান্সে চলে আসে একটা সময়, এসে তার লেখনী দ্বারা ফরাসি জনসাধারণকে উদ্বুদ্ধ করে। আমি আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে তোমাদের বাকি বিষয়গুলো আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমাদের কমপক্ষে একটি প্রশ্ন তো থাকবেই, একাধিক প্রশ্ন থাকতে পারে। তো আমি যে আলোচনাগুলো করেছি আশা করি তোমরা এগুলা মনোযোগ সহকারে এগুলা চর্চা করবে, এবং কোনো কোয়েরি থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবা। আমি সেটা চেষ্টা করব তোমাদেরকে পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ। শেষ।